অভিষেক ব্যানার্জি যে এমপি অফিসটা তো লিপস অ্যান্ড বাউন্ডসের হাইকোর্টের অর্ডার করে সিজ করে গিয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে। তা আমি ইডির জয়েন্ট ডিরেক্টরকে যখন বলছি যে আপনারা যদি সিলি করে যান তাহলে অভিষেক ব্যানার্জি ওটা খুলে কী করে অপারেট করে, তোরা কোনো উত্তরই করেনি, কোনো টিমও পাঠায়। তো ইডিসিবিআইয়ের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত অবশ্যই অফিসার আছে যারা পঞ্চায়েত অফিসে বসে, আপনি চিন্তা করুন, রিমাইন্ড ইট, যে পঞ্চায়েত অফিসে একটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সে 21 জন বিএলওকে ডেকেছে, 20 জন বিএলও উপস্থিত, প্রত্যেকের মোবাইল বন্ধ করিয়েছে, মোবাইল বন্ধ করে তাদেরকে হুমকি দিয়েছে যে কোনো মৃত ব্যক্তির ভোট বা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে না। উনি যথেষ্ট ব্যাকআপ দিচ্ছেন, এটা যদি অস্বীকার করি তাহলে পাপ হবে আমার। না, আমাদের ওই ইলেকশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত ক্যামেরাগুলোকে ওরা যে কাদা লেপে দিয়েছিল, অ্যাঙ্গেল ঘুরে রেখেছিল, ইভিএম মেশিন অভিজিৎ দাস ববির উপর যে সার্জিক্যাল টেপ দিয়ে দিয়েছিল এবং আতর লাগিয়েছিল যেখানে টেপ ছিল না, যে বাইরে বেরিয়ে আতরের গন্ধ যে বিজেপিকে দিয়েছে তাকে বেধড়ক মারধর পুলিশের সামনেই। সেন্ট্রাল ফোর্স তো মিউট স্পেকটেটর ছিল। তো এইসব নিয়ে আমরা ফরেন্সিকের টেস্টের জন্য আমরা প্রেয়ার করেছিলাম। এক্ষেত্রে তো জানেন যে প্রথম 7 মাস মাননীয় অজয় কুমার মুখার্জি বিচারপতি, উনি 7 মাস পরে বললেন, বারবার মেনশন করার পর উনি কেসটা তুলছিলেনই না, তারপর বললেন যে আমার ব্যক্তিগত কারণে জন্য আমি কেসটা ছেড়ে দিচ্ছি। এবং সেকেন্ডবারে যখন দ্বিতীয় বিচারপতির কাছে গেল মাননীয় সুগত মজুমদার, প্রতি মাসে ডেট পড়ছে, আমাদের 4 নভেম্বর ডেট ছিল, আজকে ডেট ছিল 4 পরে 19 তারিখ, এবার 15 তারিখে ওই দিন হিয়ারিং শুরু হবে যে আমরা যে ফরেন্সিক টেস্টের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করেছি ওইটার উপরে আর কি। দেখা যাক কী হয়, আশার আশা ভবায় আশা। আমি খুব পজিটিভ মাইন্ডে রয়েছি যে কেসটাতে অন্তত অভিষেক ব্যানার্জির যে 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। যদিও এ ধরনের কেসে অনেকের আগে রয়েছে যে এবং নির্বাচন বা বাতিল হয়েছে, এমপি পদ বাতিল হবে, এটা আমি নিশ্চিত। জাদুর কিছু নয়, বিষয় হচ্ছে ওর কাছে তো হাজার হাজার কোটি কোটি টাকা আছে, সে কয়লা পাচারের টাকা হোক, গরু পাচারের টাকা হোক, কিন্তু টাকা দিয়ে তো সব কিছু হয় না, তার বাইরেও তো কিছু রয়েছে। তো যেটা ইডিসিবিআই পারেনি, অন্তত অভিজিৎ দাস ববি ওকে অন্তত হাইকোর্টে এসে হলফনামায় দিতে বাধ্য করেছে। তো সেইটাই আর কি, এই কেসেই, আমার এই কেসেই। এবং আপনি তো জানেন যে কিভাবে আমাকে ভোটের দিনে আপনারা মিডিয়া তো কভার করেছিলেন, এক জায়গায় 4 ঘন্টা, এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখেছিল। আমি নিজে প্রার্থী আমার ভোটটা দিতে পারিনি, কারণ ওই ফলতাতে অত ঘন্টা আটকে রাখার ফলে। এবং তার সত্ত্বেও আপনি তো ভালো করেই জানেন যে ইলেকশন কমিশন এত কিছুর পরে এত মারধর করেছে, এত কিছু করেছে, এত অভিযোগ, কিচ্ছু করেনি। যে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, তিনি নিজে সার্টিফাই দিয়েছেন যে ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো বুঝতে পারছেন লড়াইটা কতটা কঠিন। তড়িঘড়ি করে, অন্য কোনো লোক সময় নয়, কিন্তু রাহুল গোস্বামীকে এসপি তৎকালীন যে তুমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাকে সার্টিফাই করেছে। ইভেন আমরা যে ফরেন্সিকের জন্য যে করেছি এটা হচ্ছে অভিষেকের আপনার এফিডেভিট অন রিপ্লাই। তো আপনার ইলেকশন কমিশন তার এখানে রিপ্লাই জমা দিয়ে গেছে অ্যাপ্লিকেশন করে। এখানে কাকুলি মুখার্জি আপনার জয়েন্ট সিইও, তিনি বলছেন না আমাদের কোনো ফরেন্সিকের টেস্টের কোনো কিছু দরকার নেই, ইনভেস্টিগেশন করার দরকার নেই। আমি বোঝাতে পারছি কথাটা, যে ঘুঘুর বাসা কতদূর ইলেকশন কমিশনের মধ্যে কীভাবে ঢুকে রয়েছে। তো লড়াইটা তো চলবেই, এবং আগামী 15 ডিসেম্বর থেকেই আপনার এই ব্যাপারে হিয়ারিং শুরু হবে। আমাদের কাছে তো প্রচুর এভিডেন্স আছে, মাননীয় শুভেন্দুদার কাছেও প্রচুর এভিডেন্স আছে, উনি তো বারবার প্রতিটা মিটিংয়ে বলছেন, আপনারা শুনছেন। উনি যথেষ্ট ব্যাকআপ দিচ্ছেন, এটা যদি অস্বীকার করি তাহলে পাপ হবে আমার। এবং আমাদের কাছে প্রচুর এভিডেন্স কালেকশন করা রয়েছে, যে সিসিটিভি ক্যামেরা কীভাবে ঘুরিয়ে রেখে দিয়েছে, কীভাবে লিউকোপ্লাস সেটে রেখে দিয়েছে ইভিএম মেশিনগুলোর ওপর, এই সমস্ত রয়েছে। এফআইআর কপি,
প্রিসাইডিং অফিসারের কমপ্লেন্ট, যেখানে প্রিসাইডিং অফিসারকে বারবার বাধ্য করা হয়েছে ফলস ভোটিংয়ের জন্য, তিনি যখন করেননি তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, এ সব কিছু রয়েছে আমাদের কাছে। দেখা যাক লড়াইটা কোথায় যায়। আপনারা বারবার ডায়মন্ড হারবার মডেল বলে মানে উল্লেখ করেন যে ডায়মন্ড হারবার মডেল কতটা নিকৃষ্ট বা কতটা মানে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকর, এই ধরনের কথা বলে থাকেন। আপনাদের কাছে সেই রকম কোনো ওয়াটার টাইট প্রুফ রয়েছে যদি আপনারা বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন ডায়মন্ড হারবার মডেল হিসেবে, সেগুলোতে মানে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে, এরকম কোনো প্রুফ আছে আপনাদের কাছে? প্রচুর আছে, প্রচুর। মানে আপনার কয়েক মাস লাগবে সেগুলো আর কি দেখাতে। আপনি যদি বলেন ইনস্ট্যান্ট একটা দেখাতে, এখনই দেখিয়ে দিতে পারি। আপনার এই যে আমার মনে আছে আমফানের সময় অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সুন্দরবনের উপকূলবর্তী যারা ফিশারি ম্যান আর কি, তাদের সেই মৎস্যজীবীদের, যেটা হচ্ছে আপনার কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীদের। আমাদের ডায়মন্ড হারবার মৎস্যজীবীদের তো কিছু হয়নি। সেখানে দেখুন, এটা দেখুন এডিএমের অফিসার অর্ডার, এবং এটা আমি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। তো সেখানে দেখুন, আপনার এখানে দেখুন কোথায় কোথায় কত মৎস্যজীবী, এবং সকলকে ছাপিয়ে গেছে। যেখানে আপনার দেখাচ্ছে যে নামখানাতে মৎস্যজীবীর সংখ্যা হচ্ছে মাত্র 728 জন, সরি, নামখানাতে হচ্ছে 3000 জন, সেখানটায় আপনার ফলতাতে হচ্ছে 10,000 জন। মানে অভিষেকে যে রাইট হ্যান্ড জাহাঙ্গীর, যার অত্যাচারে ওখানটায় মানে মানুষ হিন্দু মুসলমানরা টিকতে পারছে না, শুধু ফলতাতে 10,000 মৎস্যজীবী দেখিয়েছে, যেখানে সাকুল্যে 100-150 মৎস্যজীবী হবে না, এবং তাদের কোনো ক্ষতিও হয়নি আমফানের ঝড়ে। তো এই একটা জ্বলন্ত উদাহরণ যে যেখানে যখন ঠাকুরপুকুর মহেশতলা, যেখানে কোনো নদী নালাই নেই, সেখানে মৎস্যজীবীদের তাদের টাকা স্যাংশন হয়েছে। সোনারপুর, আপনি সোনারপুর জানেন তো, যে সোনারপুরে টোটালি হচ্ছে টাউন এরিয়া, সেই সোনারপুরে দেখুন সেখানটাও আপনার কত মৎস্যজীবী দেখিয়েছে, 1750 জন নাকি সোনারপুরে মৎস্যজীবী। তো ডায়মন্ড হারবারে এইখানটায় এই যে বিষ্ণুপুরে, ডায়মন্ড হারবার 1 নম্বর 2 নম্বর, এই প্রত্যেক এই যে হাজার জাস্ট এই যে কোটি কোটি টাকা শুধু আমফানের মৎস্যজীবীদের ত্রাণের। তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে এখানটায়, যে মানে চিন্তা করতে পারবে না যে এই যে সেন্ট্রাল থেকে যে এই মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের জন্য বা পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য যে কীরকম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, যেমন 5 বছরে অ্যাভারেজ একটা পঞ্চায়েতে প্রায় 37 কোটি টাকা আসে। তার মানে বুথে প্রায় অ্যাভারেজ প্রায় 2-2.5 কোটি টাকা। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার কি এই 5 বছরে 2-2.5 কোটি টাকা ডেভেলপমেন্টের কাজ হয়েছে? হয়নি। তো লাস্ট 10 ইয়ার্সে ধরুন নিয়ার অ্যাবাউট, এর আগের বারে এসেছিলো 26 কোটি টাকা, এবারে ধরুন 37 কোটি টাকা, প্রায় 53 কোটি টাকার মতন। তো 53 কোটি টাকা মানে একটা বুথে প্রায় 4-5 কোটি টাকা। কোথায় ডেভেলপমেন্ট? একই রাস্তাতে ওরা দেখাচ্ছি যে পঞ্চায়েত সমিতির কাজ হয়েছে, জেলা পরিষদের কাজ হচ্ছে, পঞ্চায়েতের কাজ হচ্ছে, আবার এমপি ল্যাডে কাজ হচ্ছে। আর অভিষেক ব্যানার্জি তো পুরোপুরি মিথ্যুক। ও এমপি ল্যাডে এমপি হিসেবে কত কোটি টাকা পাবে? 5 কোটি টাকা ইয়ারলি। তো 10 বছরে ও কত টাকা পেয়েছে? 50 কোটি টাকা। সরি, হ্যাঁ 50 কোটি টাকা। তা ওখানটায় বুথ আছে মোরালেস 2000। তো 50 কোটিকে ভাগ করুন আপনি 10 বছরে, তো কত পাবে আপনার? নিয়ার অ্যাবাউট ধরুন এদিকে হচ্ছে 5 কোটি, মানে আর ওদিকে 5 কোটি, 10 কোটি। আপনি 2000 দিয়ে ভাগ করুন, তো 10 কোটিকে মানে 50,000 টাকা একটা বুথে। তা 50,000 টাকা একটা বুথের ডেভেলপমেন্ট কী হবে? ওর লোকাল এরিয়া ডেভেলপমেন্টের একজন সাংসদের, ও যে বলছে নাকি ওখানে সোনার ডায়মন্ড করে দিয়েছে, তা 50,000 টাকা বুথ প্রতি সেন্ট্রাল পঞ্চায়েতে পাঠাচ্ছে হচ্ছে 5 বছরে আপনার একটা বুথে 2-2.5 কোটি টাকা। আর ওর ডেভেলপমেন্টের ক্ষমতা হচ্ছে 50,000 টাকা পার বুথে। তো সব চলছে মিথ্যা আর বেসাতি ও পড়ছে। সন্দেহ অবশ্যই আছে। এই যে কিছুদিন আগে আমি হইচই করার পরে যে এই যে আপনার এই ফলতা অ্যাসেম্বলিতে আমি কমপ্লেন করেছিলাম, এটা হচ্ছে 9/11/2025, ঠিক 4 দিন পরে। ফলতা অ্যাসেম্বলিতে কি হচ্ছে, ওইখানটায় আপনার সমস্ত এই যে যেমন ধরুন টিএমসির বুথ প্রেসিডেন্ট, সে হচ্ছে বিএলও, দেখতে পাচ্ছেন? টিএমসি বুথ প্রেসিডেন্ট, টিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার, টিএমসির বুথ সেক্টর, এই সব আমি ধরে ধরে ফলতাতে আমি কমপ্লেনটা করেছি। ডায়মন্ড জুড়ে এরকম চলছেই, এবং কোনো অ্যাকশনও হচ্ছে না তাই নিয়ে।
এদেরকে তো সঙ্গে সঙ্গে তো বাদ দিয়ে দিতে হবে, বিএলওর এগেনস্ট এফআইআর হবে, কিছুই হচ্ছে না। এবং আপনার যে এই যে কিছুদিন আগে ওই যে জাহাঙ্গীরের একটা রাইট হ্যান্ড মানুষ বলে পান্ডা, যে ফলতার যে তৃণমূল অঞ্চলের সভাপতি, সে ফলতা পঞ্চায়েত অফিসে বসে, আপনি চিন্তা করুন, রিমাইন্ড ইট, যে পঞ্চায়েত অফিসে একটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সে 21 জন বিএলওকে ডেকেছে, 20 জন বিএলও উপস্থিত, প্রত্যেকের মোবাইল বন্ধ করিয়েছে, মোবাইল বন্ধ করে তাদেরকে হুমকি দিয়েছে যে কোনো মৃত ব্যক্তির ভোট বা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে না। মৃত ব্যক্তি আছে টোটাল ডায়মন্ড হারবারের বুকে এরকম প্রায় 1 লাখের অধিক মৃত ব্যক্তি আছে। আপনি বুঝতে পারছেন যে ডায়মন্ডে যে 7 লক্ষ ভোটার কোত্থেকে এসে, শুধু রোহিঙ্গা বা এরা নয়, এই মৃত ভূতেরা এসে ভোট দিয়ে গেছে ডায়মন্ডে অভিষেককে। এবং তারপরে আমি বিএলওদের চাপ দিচ্ছে, কয়েকজন বিএলও বলছে দাদা আমাদেরকে বলেছে ঘর থেকে, কারণ প্রতিটা বিএলও তো হয় স্থানীয় ওই বুথের। এবার তার বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, তার বাড়িতে স্ত্রী রয়েছে, তার বাড়িতে যদি রাতেবেলা বোম মারে, পুলিশের কাছে অভিযোগ গেলে পুলিশ কোনো কেস নেয় না, উল্টে পুলিশ যে অভিযোগ করতে যাবে তার এগেনস্টে কেস নেবে। তারা চাকরি করে রাজ্য সরকার আন্ডারে, যাবেটা কোথায়? আপনি হলে কী করতেন, আমি হলে কী করতাম? তো আমি সেই জন্য একটা প্রবলেম সলভের জন্য আমি ইলেকশন কমিশনকে আমি গত 9 তারিখে চিঠি করেছিলাম আর একটা, যে আপনার প্রত্যেকটা স্টেটের ডেথ অ্যান্ড বার্থের একটা রেজিস্টার থাকে। যেমন আমাদের এখানে হচ্ছে জন্মমৃত্যু.com, www.জন্মমৃত্যু.com। তো আমি রেজিস্টারটা ইলেকশন কমিশনকে চিঠি করেছিলাম যে এই যে ন্যাশনাল ইলেকট্রাল রোল ডাটাবেস টু এনসিওর অথেন্টিক আইডেন্টিফিকেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ ডিজিজ ভোটার্স আইডিস। তাহলে প্রত্যেক ডিএমের কাছ থেকে যে উনি যদি রেজিস্টারটা নিয়ে নেন, তাহলে কী হবে, ইলেকশন কমিশন ঘরে বসে বসে মৃত ব্যক্তিদের বাদ দেবেন। এবং তার 4 দিন পরে, এটা সৌভাগ্যের কথা যে ডিএমকে চাপ দিয়ে ইলেকশন কমিশন, আমি চিঠি করার পরে তবে ইলেকশন কমিশন প্রত্যেক ডিএমের কাছ থেকে এই মৃত ব্যক্তির সংখ্যাটা নিয়েছেন। এবং তারপরে তো প্রেস বিবৃতি দেওয়া হলো যে 36 লক্ষ মৃত ভোটারের রয়েছে এবং আরও কালেকশন হচ্ছে পঞ্চায়েত থেকে। তো এছাড়া উপায় নেই, নইলে বিএলওগুলো তো এমনিই তৃণমূলের বেশিরভাগ ক্যাডার, আর যারা ক্যাডার নয় তাদের উপর এইভাবে চাপ দিতে করবে। তো তার মাঝখানেও তো সেই, এখন আমরা তো আশা করবই যে কিছু একটা হবে। কিন্তু আপনাকে জাস্ট উদাহরণ দেখালাম, কয়েকজন বিএলও যারা টিএমসি পার্টির ক্যাডার, যাদের ডাইরেক্ট আমরা অভিযোগ জানাচ্ছি, তাদেরও যদি ইলেকশন কমিশন যদি তাদেরকে শাস্তি দিত, তাহলে বাকিরা অন্তত একটু ভয় পেত। সেগুলো তো এখন পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে তো আমি সে ধরনের কিছু অ্যাকশন দেখিনি। একটু অন্য প্রসঙ্গে আসি, যে আরএসএস এর মুখপত্র স্বস্তিকা, সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধুর সম্পর্কের দিকে আঙুল তোলা হয়েছে, যে মানে সেটাকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা আমি কোট আনকোট আপনাকে বলছি, যে পশ্চিমবঙ্গের দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, সেই দেশের সর্বময় কর্তার এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত, বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল। এ বিষয়ে কি বলবেন, রাজনৈতিক তাৎপর্য কী এর? না, অ্যাকচুয়ালি দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছেন, তো ওইটা খুব ভালো করে 2-3 মাস শুনেছি। আমার মনে হয় আপনারা যারা মিডিয়া পার্সন, বিশেষত এখনও তো সিপিএম চলে গেল বা কমিউনিস্টরা চলে গেল, এখনও তো কমিউনিস্ট ইডিওলজির বিশ্বাসে অনেক সাংবাদিকরা রয়েছেন বা মিডিয়া আর কি মিডিয়ার সেই টাইপের অনেক প্রচুর লোকের প্রাদুর্ভাব রয়েছে, যেমন 24 ঘন্টাও দেখা যায়। তো যেটা হচ্ছে যে উনি কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারকে বলেননি, উনি বলেছেন অ্যাকচুয়ালি যে কেন্দ্র সংস্থাগুলোর দিকে আঙুল তুলেছেন। সেটা আমরাও তো করি, যে আজকে আমার তো মনে আছে যে ভোটের দিনে ভোটের যে লিপস অ্যান্ড বাউন্স, যে অভিষেক ব্যানার্জি যে এমপি অফিসটা, তো লিপস অ্যান্ড বাউন্সদের হাইকোর্টের অর্ডার করে সিজ করে গিয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে। তা আমি ইডির জয়েন্ট ডিরেক্টরকে যখন বলছি যে আপনারা যদি সিলই করে যান, তাহলে অভিষেক ব্যানার্জি ওটা খুলে কী করে অপারেট করে, তো ওরা কোনো উত্তরই করেনি, কোনো টিমও পাঠায়নি ওটাকে আবার সিল করে দেওয়ার জন্য। তো এবং সারদা যে আপনার যে ওই যে সারদার যে চিটফান্ড কোম্পানি, তার যে পৈলানে যে সারদার যে হাজার হাজার বিঘা জমি রয়েছে, সেই জমিগুলোতে একবার যান আপনারা, অন্তত 250 থেকে 300 কোটি টাকার মাটি ওখান থেকে তুলে নিয়ে গেছে। আমি নিজে ফোন করে বলছি, আমি মিথ্যা কথা বলি না, আপনারা জানেন আমি একটা প্রিন্সিপালে চলি। আমি নিজে ইডির অফিসারদের ফোন করে বলেছি যারা ওখানটায় ইনভেস্টিগেশনে ছিলেন, যেরকম মাটি কেটে নিয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, আপনার কিছু করুন, কিচ্ছু করেনি। অর্থাৎ এই যে এত দুর্নীতি হচ্ছে না, মাঝখান থেকে উপকৃত হচ্ছে কিছু টাইপের, আমি সবার কথা বলছি না, কিছু ভালো অফিসার সব জায়গায় রয়েছে, যেমন পলিটিক্সের মধ্যে বিভিন্ন দলে ভালো লিডারও আছে, অনেক খারাপও আছে। তো ইডি সিবিআইয়ের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত অবশ্যই অফিসার আছে যারা অ্যাকশন ঠিকঠাক করে নিচ্ছে না। এখন দেখুন, ইডি সিবিআই এগুলো হচ্ছে স্বতন্ত্র সংস্থা,
এখানটায় কেন্দ্রীয় বিজেপির কিছু করার নেই, ঠিক আছে? তাহলে বলবে বিজেপি তো এদেরকে দিয়ে করছে। এবার যাদের উপর দায়িত্ব সেসব অফিসাররা যদি করাপ্টেড হয়, আপনি সেখানে কি করবেন, তাই না? আমি নিজে পার্সোনালি আমি বলছি, আপনারা জানেন যে আমার নেটওয়ার্কটা কতটা দূর, আমি নিজে কত ইডিকে, কত সিবিআইকে কত তথ্য দিয়েছি। কাজ কোথায় করছে, কেন করছে না? ইনকাম ট্যাক্সে ভরি ভরি তৃণমূলের নেতাদের, এই আপনার শওকত মোল্লার 300-400 কোটি টাকার আমি সম্পত্তির আমি ফাইল ধরে দিয়েছি ইনকাম ট্যাক্সকে, কোনো কাজ করেছে? কেন করেনি? আপনার কাজল শেখ, যে বীরভূমের কাজল শেখ, টুলু মণ্ডল, ইমতিয়াজের, আমি 400-500 কোটি টাকার আমি সম্পত্তির পুরো লিস্ট ধরে দিয়ে দিয়েছি, কমপ্লেনগুলো সব রয়েছে আমার কাছে। আপনি যেদিন বলবেন আমি সেদিনই করছে। কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি ওদের। তো পার্সোনালি কেউ যদি করাপ্টেড হয় সেটার দায়ী কখনো কেন্দ্র সরকারও হতে পারে না। এবং মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি এইটাই দিকে ইঙ্গিত করছেন যে এই অফিসাররা ঠিকঠাক করে কাজ করছে না বলে তৃণমূলের এত বাড়বাড়ন্ত। না, শুধু সেই দিকেই তো উনি ইঙ্গিত করেনি, তিনি আরেকটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব যে দিল্লি থেকে আসা যারা অবাঙালি নেতা তাদের হাতে ক্ষমতা দিচ্ছে, তারা বাংলার মেজাজ বুঝতে পারছে না, ফলে বাংলাতে বারবার ভরাডুবি হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ভোটের বৈতরণী পার হতে হয়, যদি বাংলায় গেরুয়া ধ্বজা মানে ওড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানকার বাঙালি নেতৃত্বর হাতে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা ছাড়তে হবে, বাঙালি নেতৃত্বকে ফ্রি হ্যান্ড দিতে হবে। এই কথা কিন্তু তিনি পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। এবং সেই বিষয়টাকে কিন্তু বিজেপির ভেতরকার উপর নিচ প্রচুর মানে সমর্থক যারা রয়েছেন তারা বিষয়টাকে সমর্থন করছেন। এবং এলওপি শুভেন্দু অধিকারীও কিন্তু তাকে সমর্থন করেই মানে সেই সুরেই সুর গেয়েছেন। এবার এই বিষয়টা কিন্তু আরএসএসের কলমেও উঠে এলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি উনি একটা শ্রদ্ধেয় ব্যক্তি, এটা ওনার পার্সোনাল ওপিনিয়ন। আমরা যারা আপনি আরএসএসে কীভাবে এসছে আমি তো পড়িনি, আপনার মুখে শুনছি। আমার তো মনে হয় না যে এই টাইপের কোনো কিছু ওপেনলি সঙ্গের কোনো মুখপাত্র এটা সাপোর্ট করতে পারে। ব্যক্তিগত অনেকেই সাপোর্ট করতে পারে, ব্যক্তিগত জিনিসটা আলাদা, অর্গানাইজেশন আলাদা। আর বিজেপি যেহেতু একটা অল ইন্ডিয়া পার্টি, ওটা তৃণমূলের মতো কোনো আঞ্চলিক দল নয়। তো এখানে যেমন আমাদের ঝাড়খণ্ড ইলেকশনে আপনি দেখেছেন বা বিহার ইলেকশন দেখেছেন, শুভেন্দুদা গেছেন, আমাদের অনেক নেতা নেত্রী গেছেন। এই দেওয়া নেওয়াটাই এই জিনিসটা চলেই আমাদের পার্টির মধ্যে। তো এটা কোনো আপনার নতুন কোনো বিষয় নয়। এবং বাইরের আমার নিজের অভিজ্ঞতা, বাইরের একজন এলেন তার অভিজ্ঞতা, দুটো মিলমিশ করেই তবে একটা সলিউশন করা যায় যে কীভাবে টিএমসিকে হটানো হবে। তো এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। পার্টি যে এই ধরনের, এটা তো আজকে নতুন কিছু নয়, পার্টি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই ফর্মুলা চলে এসছে। এদেরকে বলা অবজারভার, এরাই তো সব কিছু ডিসিশন মেকার নয়। এনারা জিনিসটা দেখবেন, নিজের একটা ওপিনিয়ন নেবেন, আমাদের এখানে স্থানীয় যে সমস্ত লিডার আছেন তারা তাদের ওপিনিয়নটা দেবেন, এই দুটো মিলমিশ করে একটা ফর্মুলা তৈরি হয়। তো ওটা ওনার ব্যক্তিগত মত। আমার মনে হয় এই ব্যাপারটাই ওনাকেই জিজ্ঞেস করাই ভালো যে কেন উনি বললেন, যদি বলে থাকেন, আমি জানি না বলেছেন কিনা। না, যে বাঙালিদের ফ্রি হ্যান্ড দিতে হবে, বঙ্গ নেতৃত্বকে ফ্রি হ্যান্ড দিতে হবে, তা না হলে ভোট বৈতরণী পার হওয়া যাবে না। কারণ বাংলার ভোটের মেজাজটা আলাদা। প্রায় একই কথা কিন্তু বিহার ইলেকশন জেতার পরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিহার জেতা এবং বাংলা জেতা এক কথা নয়, কারণ বিহারের ভোটের মেজাজ আলাদা, বাংলার ভোটের মেজাজ আলাদা। এবং সেই কথাই কিন্তু বেশ কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলেছেন। তো একদিকে কিন্তু বিষয়টা মানে দুই তরফেরই কিন্তু একই সুর যে বাংলার ভোটের মেজাজটা আলাদা, সেটাকে বুঝবার জন্য বাঙালি মাইন্ডসেট দরকার। তৃণমূল কী বললো আমাদের তো জানা দরকার নেই, উই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। তৃণমূল তো চাইবে বিজেপি না এখানটায় ক্ষমতা বৃদ্ধি হোক। আর অভিজিৎবাবু যেটা বলেছেন এটা ওনার পার্সোনাল ব্যাপার, আমি ওর মধ্যে নাক গলাতে যাই না। আমার যেটা হচ্ছে যে আমি অর্গানাইজেশনে এত বছর ধরে রয়েছি, 20 বছর সংঘের এবং 17 বছর প্রায় বিজেপিতে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আমাদের পদ্ধতি আছে যে এক জায়গার লিডাররা আরেক জায়গায় যাবেন, এটা অবজারভার এই সিস্টেমটা রয়েছেই আমাদের, পর্যবেক্ষক যেটা বলা হয়। আর এই যে বিজেপি বা তৃণমূলের যে একটু আগে যেটা বলছিলেন সেটিং যে কথাটা বলছিলেন, যেটা এটা অ্যাকচুয়ালি কমিউনিস্টরা এটাকে প্রভাবিত করছে। আচ্ছা, যে সমস্ত সিপিএম লিডাররা বা কমিউনিস্ট লিডার এই ধরনের কথা বলে, ওদেরকে শুধু একটা কথা বলুন, আপনাকে বেশি এত কিছু ঘাটতে হবে না, যে অভিজিৎ দাস ববি ইলেকশন পিটিশন করেছিলেন। অভিজিৎ দাসবাবু ইলেকশন পিটিশন করার আগে তার যে এগেনস্টে অন্য অন্য প্রার্থী যারা প্রায় আমাদের 12 জনের মধ্যে প্রার্থী ছিলাম, তো তার মধ্যে 4 জন হচ্ছে অভিষেকের বিরুদ্ধে, বাকিগুলো হচ্ছে অভিষেকের তো নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করেছিল ডামি ক্যান্ডিডেটগুলোকে। তো আমি ছিলাম আপনার আইএসএফের ছিল একজন মজনুর, আচ্ছা ইনসাফ পার্টি কলিমুদ্দিন ছিল, কলিমদা, আর হচ্ছে কলিমুদ্দিন, আর হচ্ছে আপনার সিপিএমের ছিল হচ্ছে প্রতিকুর রহমান। আমি নিজে প্রতিকুরকে বলেছি
যে তুমি দাঁড়াও, লয়ার যা লাগবে সে ব্যবস্থা করবো, একসঙ্গে 4 জনে যদি এটা ফাইট করা যায় তো ঠিক হবে। অ্যাডেড পার্টি হও, ফাইল যদি না করে অ্যাডেড পার্টি হও। তো সেখানে আইএসএফ, আমি ফাইল করেছি, আইএসএফ অ্যাডেড পার্টি হয়েছে, ইনসাফ পার্টি অ্যাডেড পার্টি হচ্ছে, সিপিএম কেন হলো না? সিপিএম কেন হলো না? কেন? অভিষেককে তাহলে ভয় পায় না সেটিং? ওদেরকে জিজ্ঞেস করুন। আমি বলছি তো, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, তাহলে কি তৃণমূলের সঙ্গে অভিষেকের, এই তৃণমূলের সঙ্গে সিপিএমের যদি লিয়াজও না থাকতো, নেক্সাস যদি না থাকতো, তাহলে নিশ্চয়ই অভিষেকের বিরুদ্ধে, কারণ অভিষেক যে ছাপ্পা মেরেছে বাচ্চা থেকে বুড়ো সকলে জানে, আপনার মিডিয়া এটা খুব ভালো করে দেখিয়েছেন। কিন্তু সিপিএম পার্টি কেন ফাইল করলো না অভিষেকের এগেনস্ট ইলেকশন পিটিশন, অথবা কেন সিপিএম পার্টি অ্যাডেড পার্টি হলো না? বোঝাই যাচ্ছে যাবে। এই সামান্য একটা উদাহরণেই ভাতে যেমন একটা চাল টিপলে বোঝা যায়, যে সেরকমই সিপিএমের অ্যাক্টিভিটিসটাই বোঝা যাবে এতে। তাহলে এই যে স্বস্তিকা সংবাদপত্রে, সেখানে যে আরএসএস এতদিন পর্যন্ত দেখা যায়নি যে সরাসরি মানে কেন্দ্রে যে বিজেপি দল আছে, বিজেপিকে এভাবে সমালোচনা করেছে, কিন্তু স্বস্তিকা সংবাদপত্রের মাধ্যমে যে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে আরএসএস তোপটা দাগলো, মানে এতদিন আরএসএস মানে প্রকাশ্যে কেন্দ্রকে এভাবে কিছু বলেনি, কিন্তু হঠাৎ করে এই পরিবর্তনটা হয়ে গেল, এটার কারণ কি বলে মনে করছেন? আমি জানি না, আমি পড়িনি স্বস্তিকা, এখন পর্যন্ত পড়িনি, মানে লেটেস্ট এডিশনটা পড়িনি। আমার মনে হচ্ছে আপনি মনে হচ্ছে লেটেস্ট এডিশনটাই কথা বলছেন। আপনি নিজে পড়েছেন কি এটা? তাতে কী লেখা রয়েছে? তাতে সরাসরি এটা লেখা রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছিলেন, যে কেন্দ্র হয়তো চায় না যে এই রাজ্যে আসুক। এটা সম্পাদকীয়তা না কোনো ব্যক্তিগত কলমে এটা লেখা হয়েছে, হতেই পারে, আমি জানি না কী লেখা হয়েছে। তা ব্যক্তিগত কেউ যদি কোনো কিছু মত দেন সেটা নিয়ে তো আপনি সম্পূর্ণ কিছুই না, আপনি যদি সেইটাই মনে হয় আপনার স্বস্তিকা যিনি এডিটর আছেন তার কাছে গিয়ে এইটা কোশ্চেনটা করা, কারণ আমি যেটা দেখি না আমি কী করে আপনার উত্তরটা দেবো, তাই না?